প্রত্যেককে ধন্যবাদ। কথাগুলো খুব মূল্যবান, মন দিয়ে শুনবে। আমরা আজকে যেসব বিষয় চর্চা করব এখানে, তার উপর কুইজ কন্টেস্ট হবে। তার উপর কুইজ কন্টেস্ট হবে। তো তাই বিষয়টা মনোযোগ দিয়ে শোনা দরকার। কেউ অন্য কাউকে ডিস্টার্ব করবে না। যারা শুনতে যায় তাদেরকে শোনার সুযোগ দেবে। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সিনিয়র মোস্ট টিচার শ্রী সমরেশ নায়েক মহাশয়, রয়েছেন জয়দেব কর্মকার মহাশয়, রয়েছেন কিশোর সেন মহাশয়, রয়েছেন অঞ্জন রায় মহাশয় এবং রয়েছেন শ্রী হারু রানা মহাশয়। আর আমার সামনে রয়েছে তোমরা। এটা এমন একটা দিন, এটা এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান আমরা আমাদের বিদ্যালয়ে এই প্রথম করছি। অথচ আমরা যেদিন থেকে বিদ্যালয়ে এসেছি সেদিন থেকে এই অনুষ্ঠানটা করার প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল? কারণ আজকের দিনটা আমাদের অস্তিত্বের সঙ্গে যুক্ত। আজকের দিনটা যদি এক বিশেষ ঘটনা না ঘটত, আমরা আমাদের মতো থাকতাম কিনা, কিংবা আমরা আদৌ থাকতাম কিনা, এটা নিয়ে অনেক বড় সংশয় আছে। ঘটনাটা কি তোমরা সবাই জানো? আচ্ছা, বাংলার বাঘ কাকে বলা হয়? স্যার আশুতোষ মুখোপাধ্যায় কে? স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যে পুত্র, আগে বলা হয় ভারত কেশরী। আর আসল কাপ কি মনে নেই তো? সবচেয়ে কম বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কি বললাম? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তো আমরা ফিরে যাই সে 1947 সালের আগে। আমাদের দেশ ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ, হিমালয় হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, যে ভারতবর্ষ 200 বছর ইংরেজের পরাধীন ছিল, যখন ভারতবর্ষের স্বাধীনতা লাভের সময় হয়ে এলো, একটা জিনিস তোমরা মনে রাখবে, আমরা যতই চাই না কেন নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছু হয় না। তো যাই হোক, স্বাধীনতা সংগ্রামে আমরা মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস আন্দোলন দেখেছি। আমরা বাংলা, পাঞ্জাব এবং মহারাষ্ট্রের বিপ্লবীদের দ্বারা সংগঠিত বিপ্লবী আন্দোলন দেখেছি। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ চলতে, আজাদ হিন্দ বাহিনী আমরা পরাক্রম দেখেছি, আমরা নৌবিদ্রোহ দেখেছি। যার ফলশ্রুতিতে ইংরেজ শাসক দেয়ালে লিখন স্পষ্ট করতে পারল
যে আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। অনেকদিন আমরা এই দেশ শাসন করেছি, এবার আমার যাওয়ার সময় হলো, তাও বিদায়। তো যখন ইংরেজের যাওয়ার সময় আসছে, ঠিক সেই সময় আমাদের ভারতবর্ষে একটা রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, যে রাজনৈতিক দলটা শুধুমাত্র একটা সম্প্রদায় নিয়ে গঠিত ছিল, যারা শুধুমাত্র একটা সম্প্রদায়ের স্বার্থের কথা চিন্তা করত, যারা শুধুমাত্র ধর্মকে রাজনীতির ভিত্তি করেছিল। সেই দলটার নাম হচ্ছে মুসলিম লীগ। তোমরা শুনে অবাক হয়ে যাবে, সেই মুসলিম লীগের যিনি প্রতিষ্ঠাতা, অথবা বলতে পারো প্রমুখ নেতা, সেই মোহাম্মদ আলী জিন্না আগে কোন দলে ছিলেন? কংগ্রেস দলে ছিলেন। আর সেই সময় ভারতের জাতীয় কংগ্রেস, যেটা জন্ম হয়েছিল ইংরেজ শাসনের সেফটি ভালভ হিসেবে, যাকে চিরস্থায়ী করার জন্য, সেই কংগ্রেস ধীরে 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 জনগণের সাথে কি হলো, ইংরেজের বিরুদ্ধে সংগ্রামে একটা বড় প্ল্যাটফর্মে পরিণত হলো। আর সেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের সমন্বয় আমরা দেখতে পেলাম। প্রকৃত অর্থেই কংগ্রেস তখন হয়ে উঠেছিল সমস্ত ভারতবাসীর প্রতিনিধি, সমস্ত ভারতবাসীর কণ্ঠের আওয়াজ। স্বাভাবিকভাবে ইংরেজ যখন দেশ ছেড়ে যাবে, শাসনভার কার হাতে আসবে? শাসনভার ভারতীয় জাতীয় কংগ্রেসের হাতে আসবে। এই সময় একটা নোংরা খেলা খেলা হলো। মুসলিম লীগ জাতি তত্ত্বের অবতারণা করলো, বললো ভারতবর্ষ কখনো একই জাতি ছিল না, ভারতবর্ষে দুটো জাতি আছে, এক হচ্ছে হিন্দু আর এক হচ্ছে মুসলমান। ওই দুটো জাতি এতটাই পরস্পরের সঙ্গে আলাদা যে এদের কখনো সহাবস্থান সম্ভব নয়। তাই ভারত ভাগ করে মুসলমানদের জন্য আলাদা দেশ দিতে হবে। আর সেই দেশের নামও ঠিক হয়ে গেল পাকিস্তান। পাকিস্তান নামটার মধ্যে কি আছে? পি ফর পাঞ্জাব, আই ফর ইন্দাস মানে সিন্ধু নদী, কে ফর কাশ্মীর। কিন্তু এই পাক কথাটার আরেকটা অর্থ আছে পবিত্র। মুসলিমদের পবিত্র ভূমি পাকিস্তান, এইরকম একটা প্রচার করে পাকিস্তানের সপক্ষে মুসলিম লীগ আন্দোলন শুরু করলো। আর মুসলিম লীগের প্রভাব আমাদের বাংলায় অনেক বেশি ছিল। তো সেই জন্য যখন ভারত ভাগের প্রস্তাব গৃহীত হলো, মুসলিম লীগের দাবির কাছে এমনকি মহাত্মা গান্ধীও তথ্য স্বীকার করলেন যে মহাত্মা গান্ধী প্রথমে বলেছিলেন যে ভারত যদি ভাগ হয় আমার মৃতদেহের উপর দিয়ে ভাগ হবে। মহাত্মা গান্ধীকে দমনও দেয়নি। তখন মুসলিম লীগ কি করলো? তার আগে বলে দিই, আমাদের ভারতবর্ষে আরেকটা দল ছিল, এখনো তারা বিভাজীন অবস্থায় আছে। তাদের অধিকাংশই ছিল হিন্দু, কিন্তু তারা সেদিন মুসলিম লীগের সমর্থনে দাঁড়িয়ে বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। চিন্তা করে দেখো, তোমরা ছোট, এখন কিছু বেশি বোঝার বয়স তোমাদের হয়নি, কিন্তু এগুলো মনে রাখো। তারপর যখন দেখা গেল মহাত্মা গান্ধীর অদমনীয় মনোভাবের কারণে ভারত ভাগ কিছুতেই সম্ভব হলে তার ছিল প্রত্যক্ষ সংগ্রামের। সেই প্রত্যক্ষ সংগ্রামেরটা উঠেছিল কলকাতা থেকে। তখন বাংলার প্রধানমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী বলা হতো না, বলা হতো প্রধানমন্ত্রী। বাংলার প্রধানমন্ত্রী ছিলেন মুসলিম লীগের সোহরাওয়ার্দী। আর সেই প্রত্যক্ষ সংগ্রামের যে আহ্বান, সেই আহ্বানের মঞ্চ উপস্থিত ছিল আরেকটা রাজনৈতিক দল, যার নাম আমি এখানে করতে চাই না, তোমাদের তাদের ইতিহাস কেউ আছে পড়ে দেবে।
সেই মঞ্চ থেকে প্রত্যক্ষ শব্দে ডাক দেওয়া হলো। আর ডাক দিয়ে কি বলা হলো, আজ থেকে শুরু হলো ডিরেক্ট অ্যাকশন। 1946 সালে 16 জুন কলকাতায় শুরু হলো সাম্প্রদায়িক দাঙ্গা। তোমরা ইতিহাসে পড়বে কলকাতায় হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা, কিন্তু না, এটা রায়ট নয়। ইতিহাসে লেখা আছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। বেছে বেছে মুসলিম লীগের সদস্যরা তারা হিন্দুদের উপর আক্রমণ করলো, হিন্দুদের ঘরবাড়ি চালিয়ে দিল, হিন্দুদের কুচুকাটা করলো। 3 দিন ধরে এই চরম সন্ত্রাস চলেছে। আর সরাবর্তী প্রশাসন 3 দিন পুলিশ এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে রেখে দিয়েছিল, যাতে একতরফা ভাবে হিন্দুদের সাফাই অভিযান করা যায়। 3 দিন পেরিয়ে গেল, আর হিন্দুদের সহ্য হলো না। কলকাতায় এক ভদ্রলোকের এক মাংসের দোকান ছিল, পাঠা মাংস বিক্রি হতো। তার নাম ছিল গোপাল চন্দ্র মুখোপাধ্যায়। তিনি নিয়মিত ব্যায়াম করতেন, তার একটা আগ্রহ ছিল, আর একটা দল ছিল। তিনি যেহেতু পাঠা মাংসের দোকান আর ছিল, তাই লোকে তাকে ডাকতো গোপাল পাঠা বলে। তো গোপাল পাঠার নেতৃত্বে তৃতীয় দিনের পর থেকে সত্যিকারের দাঙ্গা শুরু হলো। मार का बदला मार, हाथ का बदला हाथ, दांत का बदला दांत। এই দাঙ্গার খবর পেয়ে যখন হিন্দুদের একটা অংশ গোপাল পাঠার নেতৃত্বে পাল্টা মার শুরু করেছে, তখন মহাত্মা গান্ধী দৌড়ে এলেন আমাদের এই বাংলায়। গোপাল পাঠাকে বললেন, আমার পায়ের কাছে তুমি তোমার অস্ত্র সমর্পণ করো। গোপাল পাঠা বললেন, যতদিন এই কলকাতার বুকে একটা হিন্দু অসুরক্ষিত থাকবে, ততদিন পর্যন্ত আমি 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 অস্ত্র সমর্পণ করব না। জবাব পেয়ে মুসলিম লীগের গুন্ডারা থেমে গেল। কিন্তু হলে কি হবে, নোয়াখালীতে, এখন যেটা বাংলাদেশে, সেই নোয়াখালীতে কোজাগরী লক্ষ্মী পূজার দিন হিন্দু জনগোষ্ঠীর জীবনে নেমে এলো চরম অন্ধকার। কোজাগরী প্রতিমা 3 সারা আকাশ জ্যোৎস্নায় ফুটফুট করছে, আর হিন্দুদের ঘরে অপরে চরম অত্যাচার শুরু হয়ে গেল, যেগুলো তোমরা ইতিহাসে পড়বে। সেই সময় চার কথা বলছিলাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি তখন হিন্দু মহাসভার নেতা। তিনি সারা দেশ ঘুরে ঘুরে প্রচার করলেন যে বাংলাদেশে এখন 55% মুসলিম জনগোষ্ঠী, 45% হিন্দু জনগোষ্ঠী। যদি মুসলিম লীগের দ্বিজাতিত্ব মেনে নেওয়া হয়, যেটা ইতিমধ্যে মেনে নিয়ে ভারত আর পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করা হয়েছে, ভারতবর্ষের ক্ষেত্রে যদি মনে হয়, পাঞ্জাবের ক্ষেত্রে যদি মনে হয়, বাংলার ক্ষেত্রে কেন মানা হবে না? ধর্মের ভিত্তিতে হিন্দুদের নিরাপদে থাকার জন্য বাংলাকেও ভাব করতে হবে। তোমরা শুনে অবাক হয়ে যাবে, আইনসভায় ভোটাভুটির দিন শ্যামাপ্রসাদ মুখার্জির দলের এমএলএ ছিলেন, প্রতিনিধি ছিলেন মাত্র একজন, স্বয়ং শ্যামাপ্রসাদ মুখার্জি। কিন্তু তিনি সারা দেশ জুড়ে এমন গণ আন্দোলন গড়ে তুলেছিলেন যে কংগ্রেসের যারা সেই সময়ের বাংলার নেতা ছিলেন, শরৎ বসু বাদ দিয়ে বিধানচন্দ্র রায় থেকে শুরু করে, তারা সবাই সিদ্ধান্ত নিলেন যে আমরা শ্যামাপ্রসাদের কথা অনুযায়ী বাংলা ভাগের পক্ষে ভোট দেব। আর যে দল বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে, আর যে দল কলকাতার ওই প্রত্যক্ষ সংগ্রামের সমাবেশে যোগ দিয়েছিল, সেই দলের 2 জন প্রতিনিধিও কিন্তু
ভারত ভাগের এই বাংলা ভাগের প্রস্তাবে ভোর দিনে বাক্য হয়েছিল জনমতের চাপে। ও সেই দিকটা ছিল আজকে 1947 সালের 30 জুন ইংরেজ বাক্য হলো এবং মুসলিম লীগ মেনে নিতে বাধ্য হলো। বাংলাকে ভাগ করা হবে, হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, মুসলিমদের হোমল্যান্ড পূর্ব পাকিস্তান। আজকে যদি সেই শ্যামাপ্রসাদ মুখার্জি দূরদর্শী চিন্তা ভাবনা না থাকতো, আমরা কোথায় থাকতাম একটু ভেবে দেখো। আমি তোমাদেরকে দুটো পরিসংখ্যান দিচ্ছি। যখন দেশ ভাগ হয় তখন পূর্ব পাকিস্তানে হিন্দুর জনসংখ্যা ছিল 28%, আর আজকে সেই পূর্ব পাকিস্তান যা বাংলাদেশ নামে পরিচিত, সেখানে হিন্দুর পপুলেশন 6% দিকে নেমে এসেছে। যে পাকিস্তানে দেশ ভাগের সময় পশ্চিম পাকিস্তানে হিন্দুর জনসংখ্যা ছিল 8%, আজকে সেখানে অফিসিয়ালি বলা হয় হিন্দুর সংখ্যা 2% নেমে এসেছে। আমার ধারণা ওটা 1%-এর কম। আমরা যে এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা দুর্গা পূজা করছি, আমরা সরস্বতী পূজা করছি, আমরা নববর্ষ পালন করছি, আমরা আমাদের ধর্মীয় আচার ধর্মীয় আচার হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আমরা সবাই নিজের নিজের ধর্মীয় আচার পালন করতে পারছি। আজকে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আর পিছনে সবথেকে বড় ভূমিকা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার অত্যন্ত প্রচেষ্টার ফলে 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রস্তাব গৃহীত হয় এবং 1947 সালে 15 আগস্ট আমরা একটা ভারতীয় রাজ্য হিসেবে মাথা তুলে আজকে দাঁড়াতে পারছি। এই ইতিহাস তোমাদের পড়ানো হয়নি, এই ইতিহাস আমাদের পড়ানো হয়নি। অনেক সময় বলা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি বিবেককামী ছিলেন, উনি বাংলা ভাগ করেছেন। না, উনি বাংলা ভাগ করেননি। উনি হিন্দু মহাসভার নেতা ছিলেন, বরাবর অখণ্ড ভারতের প্রবক্তা, ভারত ভাগের প্রবল বিরোধী ছিলেন। কিন্তু সেই ভারত ভাগ যখন আটকানো গেল না, উনি বাংলা ভাগ করেননি, উনি ভাগ করেছিলেন পাকিস্তানকে, পূর্ব পাকিস্তানকে। যে পূর্ব পাকিস্তান আমাদের পশ্চিমবঙ্গ সহ পুরোটা পাকিস্তানের ভাগে যাওয়ার কথা ছিল। এর মধ্যে আরেকটা গ্যাপ ছিল, সোহরাবর্তী আর শরৎচন্দ্র বসু এরা চেয়েছিলেন স্বাধীন বঙ্গভূমি একটা আলাদা দেশ হবে। যদি তাদের পরিকল্পনা সফল হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? যে কাজ কাশ্মীরে হচ্ছে। কাশ্মীর স্বাধীন থাকতে চেয়েছিল, কি পরিণতি হলো? আজও কাশ্মীরে এখনো কাশ্মীরকে শান্ত করা যায়নি। চরম রক্তপাত হয়েছে। 1990-এর দশকে কাশ্মীর থেকে বেছে বেছে কাশ্মীরে কর্তৃত্বে লড়াইয়ের কালি পেঁয়াজ চলে। এই স্লোগান দিয়ে অনেকে নিজ বাসভোগ থেকে উৎখাত হবে হয়েছে। আজকে শরৎচন্দ্র সোহরাবর্তীর প্রস্তাব যদি মেনে নেওয়া হতো, আজকে বাংলানো হয়তো রক্তযোগ্য। কিন্তু যে পাকিস্তান, যে বাংলা পুরোপুরি পাকিস্তানের দিকে যাওয়ার কথা ছিল, হয়ে গেছিল, সেই পাকিস্তানকে ভেঙে বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে পশ্চিম বাংলাকে ভারতবর্ষের মধ্যে রাখার কৃতিত্ব 4 সাল থেকে বেশি ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি বললাম, পশ্চিম বাংলার একমাত্র প্রতিনিধি
যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো, আর স্বাধীন হওয়ার সময় একটা চুক্তি সই হয়েছিল যে পাকিস্তানের সংখ্যালঘুদের মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখদের রক্ষা করবে পাকিস্তান সরকার, আর ভারতবর্ষের সংখ্যালঘু যারা মুসলিম বৌদ্ধ শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ তাদেরকে রক্ষা করবে ভারত সরকার। কিন্তু স্বাধীনতার পরপরই আমরা পাকিস্তানে দেখলাম হিন্দু সম্প্রদায়ের উপরে প্রচন্ড অত্যাচার নেমে এলো। কাশ্মীরে ছদ্মবেশে পাকিস্তানের সেনারা অনুপ্রবেশ করে কাশ্মীর দখল করে নিল। মহারাজা হরি সিং ভয় পেয়ে ভারতের কাছে সাহায্য চাইলেন। ডক্টর গোলওয়ালকার আর সর্দার বল্লভভাই প্যাটেল, তাদের প্রস্তাব ছিল আপনি ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে যান, কারণ ভারত কখনো অন্য কোন দেশে তাদের ব্যাপারে হস্তক্ষেপ করে না, সেনা পাঠায় না। মহারাজা হরি সিং তিনি ভারত মুক্তির প্রস্তাবে স্বাক্ষর বললেন, আর আমাদের ভারতীয় সেনা গিয়ে কাশ্মীরের অর্ধেক অংশ থেকে পাকিস্তানি সেনাদের অধিকারীও বললেন এখনো পাকিস্তানে কাশ্মীরের অনেক অংশ পাকিস্তানের দখলে। কেন দখলে সেই জায়গায় যাব না, তোমরা ইতিহাস থেকে জেনে দেবে। সময় খুব কম, কিন্তু একটা শর্ত রাখা হয়েছিল, কাশ্মীরে আলাদা পতাকা থাকবে, আলাদা প্রধানমন্ত্রী থাকবে, আলাদা সংবিধান থাকবে। শ্যামা প্রসাদ মুখার্জি বলেছিলেন এক দেশ মে दो निशान दो प्रधान दो कानून नहीं चलेगा, नहीं चलेगा। सारा भारतवर्ष যে সংবিধানে চলে, সারা ভারতবর্ষ যে জাতীয় পতাকা নিজে মাথা নত করে, সারা ভারতবর্ষ যে সংবিধানকে মান্যতা দেয়, কাশ্মীর যখন ভারতের অঙ্গরাজ্য, কাশ্মীরকে সেটা মানতে হবে। কিন্তু কখন ভারত সরকার তার কথা শোনেনি, তিনি আন্দোলন করলেন, আর আন্দোলন করার জন্য তিনি কাশ্মীরে যেতে চাইলেন। কাশ্মীরে যাওয়ার সময় তখনকার দিনের নিয়ম ছিল, কাশ্মীরে যেতে গেলে তোমাকে পারমিট দিয়ে যেতে হবে। শ্যামাপ্রসাদের বক্তব্য ছিল একটা দেশের একটা অংশ থেকে আরেকটা অংশ যেতে গেলে পারমিট কেন লাগবে? আমি যদি পাটনা থেকে উড়িষ্যায় যাই পারমিট লাগবে না, উড়িষ্যা থেকে যদি অন্ধ্রপ্রদেশে যাই পারমিট লাগবে না, বাংলা থেকে যদি কেরালায় যাই পারমিট লাগবে না, তাহলে দিল্লি থেকে কাশ্মীরে যাব পারমিট কেন লাগবে? এই পারমিট প্রথার বিরোধিতা করে উনি ঢুকলেন কাশ্মীরে। কাশ্মীর বর্ডারে ঢোকার আগে বহু শুভানুধ্যায়ী তাকে পরামর্শ দিয়েছিলেন আপনি যাবেন না, আপনাকে মেরে ফেলার পরিণত হয়েছে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জিকে কমানো যায়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে ঢোকা মাত্রই তাকে গ্রেফতার করা হলো। আর গ্রেফতার করার কয়েকদিনের মধ্যেই দেখলাম, আমরা খবর পেলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর নেই, জেলের মধ্যে তিনি মারা গেছেন। কিভাবে মারা গেলেন আজও জানা যায়নি। আর মা যোগমায়া দেবী বিরাটচন্দ্র রায়কে পুত্রের মৃত্যুর তদন্ত চেয়ে যে চিঠিটা লিখেছিলেন, সেই চিঠি পড়লে তোমাদের চোখে জল আসবে। নববাংলার বিপকার বিরাটচন্দ্র রায় তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তদন্ত হয়নি। আমরা শুনেছি যে ওনার স্ট্রেপ্টোমাইসিনে অ্যালার্জি ছিল, তিনি বারবার ডাক্তারকে বলা সত্ত্বেও সেই স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন দেয়া হয়, যার ফলে অ্যানাফিলাক্টিক শক হয়ে তার মৃত্যু ঘটে। এটা শোনা কথা, এর কোন ঐতিহাসিক প্রমাণ নেই। কিন্তু তারপর যেদিন শ্যামাপ্রসাদ মুখার্জির শবদেহ মৃতদেহ বাংলায় নিয়ে আসা হলো, সারা কলকাতা লোকে লোকারণ্য, মানুষ কাঁপছে, আর সেই শব্দের পিছনে যাচ্ছে। আজ পর্যন্ত
মানুষের এত বড় মানুষের শোক মিছিল সারা পশ্চিমবঙ্গ দেখেনি। এর সঙ্গে তুলনা করা যেতে পারে মুম্বাইয়ে বালা সাহেব ঠাকরের মৃত্যুর পর যে মিছিল হয়েছিল, শোক মিছিল, হয়তো সেটা কাছাকাছি যাবে। সভাপ্রসাদ চলে গেলেন, কিন্তু আমাদের উপর দিয়ে গেলেন এক বড় দায়িত্ব, যে দেখো বাবা, তোমাদের বসবাসের জন্য, তোমাদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য, তোমাদের সংস্কৃতি রক্ষা করার জন্য একটা হোমল্যান্ড আমি নিয়ে গেলাম, পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ যেন মাথা উঁচু করে থাকতে পারে, এই পশ্চিমবঙ্গের সাহিত্য, এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এই পশ্চিমবঙ্গের ধর্ম যেন অটুট থাকে। কোন জায়গায় আমাদেরকে যেন নত হতে না হয়, এটা দেখার দায়িত্ব তিনি আমাদের উপরে ছেড়ে দিয়ে অমৃত লোকে প্রয়াস করেছেন। আজকে 20শে যোগ আমাদের পশ্চিমবঙ্গ দিবস এবং উদযাপন করার দিন, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করার দিন। তার মলম, তার চিন্তন, তার দর্শন, আর ভাবনা আমাদের মনের মধ্যে গেঁথে যায়, আমরা তাই নিয়ে চর্চা করি। এইটুকু আশা রেখে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বাড়িকে এখানেই বিরাম দিচ্ছি।